সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত। আজকে আমরা জানবো পলিটিক্যাল কালচার অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে। চলো দেখে নেই আজকের ভিডিওর কন্টেন্ট কি রয়েছে। সবার প্রথমে আজকে আমরা জানবো কালচার কি, তারপরে আমরা জানবো পলিটিক্যাল কালচার কি, এরপরে আমরা জানবো যে পলিটিক্যাল কালচারের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তা সম্পর্কে, তারপর আমরা দেখবো পলিটিক্যাল কালচারের বিভিন্ন সোর্সগুলো কি কি, তারপরে আমরা জানবো অ্যালমন্ট এবং ভার্বার দেওয়া ডিফারেন্ট পলিটিক্যাল ওরিয়েন্টেশন অফ সিটিজেন সম্পর্কে, তারপরে আমরা জানবো অ্যালমন্ট এবং ভার্বার পলিটিক্যাল কালচারের যে বিভিন্ন ভাগ বা বিভাগ রয়েছে তা সম্পর্কে। এরপর আমরা পড়বো ফাইনারের 4 ধরনের পলিটিক্যাল কালচারের ভাগ সম্পর্কে। এরপর আমরা পড়বো পলিটিক্যাল কালচারের যে প্রাসঙ্গিকতা বা রিলেভেন্স রয়েছে তা সম্পর্কে, এবং সবার শেষে দেখবো আমরা অ্যালমন্ডের স্লিপিং ডগ থিওরি। এই ভিডিওটি নেট সেট বিএ এমএ সব ক্লাসের জন্যই কিন্তু প্রযোজ্য হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। কালচার, অ্যাটিটিউড, বিলিভ, ভ্যালুস অফ দ্য পিপল অফ এনি সোসাইটি ইজ কালচার। অর্থাৎ কোনো সমাজের বা যে কোনো একটি সমাজের মধ্যে থাকা মানুষের যে দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, মূল্যবোধ, তাই কিন্তু সেই সমাজের সংস্কৃতি হয়। অর্থাৎ কোনো একটা সমাজে বসবাসকারী মানুষের যে বিশ্বাস থাকে, যে তাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি থাকে, তাদের ভাবনা চিন্তা, তাদের বিশ্বাস, তাদের মূল্যবোধ, সেগুলোই হচ্ছে সেই সমাজের মানুষের সংস্কৃতি। এবার আমরা পড়বো পলিটিক্যাল কালচার কি। দেখো, পলিটিক্যাল কালচারে কয়েকটি সংজ্ঞা আমাদের জেনে নেওয়া কিন্তু দরকার। অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বইতে বলেছেন, রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক বিষয়াদি সম্পর্কে সমাজের বিভিন্ন মনোভাব, বিশ্বাস, আবেগ, অনুভূতি ও মূল্যবোধ হলো রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ অ্যালান বল কি বলেছেন? তিনি বলেছেন যে রাজনৈতিক বিষয় সম্পর্কে সমাজের মধ্যে, সমাজের মানুষের মধ্যে যে মনোভাব থাকে, যে বিশ্বাস থাকে, যে আবেগ অনুভূতি থাকে, যে মূল্যবোধ থাকে, তাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। গ্যাব্রিয়েল অ্যালমন্ট এবং পাওয়েল কি বলেছেন তাদের কম্পারেটিভ পলিটিক্স গ্রন্থে? তারা বলেছেন যে রাজনৈতিক সংস্কৃতি হলো নির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যবস্থায় সদস্যের মধ্যে রাজনীতির প্রতি ব্যক্তিগত মনোভাব ও দৃষ্টিভঙ্গি। অর্থাৎ কোনো একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকা মানুষজনের বা সেখানকার নাগরিকের বা সদস্যদের রাজনীতির প্রতি যে মনোভাব থাকে, যে ভাব থাকে, যে দৃষ্টিভঙ্গি থাকে, যে চিন্তা ভাবনা থাকে, সেটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। এরপর আমরা দেখব ম্যাক্রিটিস রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে কি বলেছেন। ম্যাক্রিটিস বলেছেন, স্ট্রাকচার অফ ভ্যালুস অ্যান্ড বিলিফ ইন দ্য পলিটিক্যাল সিস্টেম। অর্থাৎ পলিটিক্যাল কালচার হলো একটি স্ট্রাকচার অফ ভ্যালুস অ্যান্ড বিলিফ ইন দ্য পলিটিক্যাল সিস্টেম। রাজনৈতিক ব্যবস্থায় মানুষের যে বিশ্বাস, মানুষের যে মূল্যবোধের এক স্ট্রাকচার থাকে, সেটাই হচ্ছে পলিটিক্যাল কালচার। তাহলে আমরা জেনে নিলাম যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা পলিটিক্যাল কালচার সম্বন্ধে কি বলেছেন। এবার আমরা তাহলে ওভারঅল দেখে নিই, তাহলে পলিটিক্যাল কালচার এক্স্যাক্টলি কি বিষয়। পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতি হলো কোনো রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে মানুষের যে বিশ্বাস, অর্থাৎ কোনো একটি রাজনৈতিক ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে, পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে মানুষের যে বিশ্বাস, মানুষের যে মান্যতা, তারা যা ভাবেন বা যা মেনে চলেন, যা তাদের ইমোশনস রয়েছে, যা আবেগ রয়েছে, বা তাদের যে ভিউ পয়েন্ট রয়েছে, সেটাই হলো কিন্তু রাজনৈতিক সংস্কৃতি। তাহলে আমরা এক কথায় বলতে পারি, রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে মানুষের যে ভাবনা থাকে, যা মানুষের মান্যতা থাকে, যা বিশ্বাস থাকে, যে অ্যাটিটিউড থাকে, সেটাই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। এবার আমরা দেখে নেই ক্যারেক্টারিস্টিক অফ পলিটিক্যাল কালচার। পলিটিক্যাল কালচার ইজ এ ইউনিভার্সাল কনসেপ্ট। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি একটা হচ্ছে বিশ্বজনীন বিষয়। পৃথিবীর সমগ্র দেশে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির অস্তিত্ব বর্তমান। দ্বিতীয় বৈশিষ্ট্য, পলিটিক্যাল কালচার ইনফ্লুয়েন্স পলিটিক্যাল সিস্টেম। রাজনৈতিক সংস্কৃতি কিন্তু রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে। অর্থাৎ কি বলা যায়, যে কোনো একটা দেশের মানুষের যদি পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সম্পর্কে ভাবনা চিন্তা নেগেটিভ হয়, তাহলে তারা কিন্তু অতটা ভোট দেবেন না, তাহলে পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ হবে না। তো পলিটিক্যাল কালচার পলিটিক্যাল সিস্টেমের উপরে প্রভাব ফেলবেই। থার্ড বৈশিষ্ট্য, পলিটিক্যাল কালচার ইজ সাবজেক্টিভ ইন নেচার। পলিটিক্যাল কালচার কিন্তু সাবজেক্টিভ, অর্থাৎ বিভিন্ন দেশ, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন সমাজে পলিটিক্যাল কালচার কিন্তু ভিন্ন ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন সমাজে ভিন্ন ভিন্ন পলিটিক্যাল কালচার দেখা যায়। এভরি পলিটিক্যাল সিস্টেম হ্যাজ এ ডিস্টিংটিভ কালচার। অর্থাৎ প্রত্যেক দেশের পলিটিক্যাল কালচার ভিন্ন ভিন্ন হয়। পলিটিক্যাল কালচার ইজ এ ডাইনামিক কনসেপ্ট। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে কিন্তু পলিটিক্যাল কালচারেরও পরিবর্তন ঘটে। এই হচ্ছে পলিটিক্যাল কালচারের বৈশিষ্ট্য। এবার আমরা দেখে নেব যে সোর্স অফ পলিটিক্যাল কালচার কি। অর্থাৎ এই যে রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতি উদ্ভব হয় কোথা থেকে, কিভাবে রাজনৈতিক সংস্কৃতির জন্ম হয়। ফ্যামিলির থেকে, অর্থাৎ পরিবারের রাজনীতি সম্পর্কে যে কথা হয়, ফ্রেন্ড, স্কুল, রিলিজিয়ন, মিডিয়া, টিভি, সোশ্যাল মিডিয়া প্রভৃতি জায়গায় যে আমরা রাজনীতি সম্পর্কে আলাপ আলোচনা শুনতে পাই, সেখান
থেকে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির জন্ম হয়। তাহলে ফ্যামিলি, ফ্রেন্ড, স্কুল, রিলিজিয়ন, মিডিয়া, টিভি, সোশ্যাল মিডিয়া এই সবগুলো কিন্তু সোর্স অফ পলিটিক্যাল কালচার। এবার আমরা দেখবো যে থিঙ্কার অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ কোন কোন তাত্ত্বিক পলিটিক্যাল কালচারের সাথে জড়িয়ে রয়েছে। গ্যাব্রিয়েল অ্যালমন্ড, সিডনি ভার্বা, রজনী কোঠারি, গ্রামশি, ট্যালকট পার্সন, লুসিয়ান পাই, সিবি পাওয়েল প্রমুখরা কিন্তু জড়িয়ে রয়েছে পলিটিক্যাল কালচারের সাথে। এর মধ্যে থেকে রজনী কোঠারি কিন্তু ভারতের একজন গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সায়েন্টিস্ট। এখন আমরা জানবো অ্যালমন্ড এবং ভার্বার পলিটিক্যাল ওরিয়েন্টেশন অফ সিটিজেন সম্পর্কে। পলিটিক্যাল ওরিয়েন্টেশন অফ সিটিজেন মানে রাজনীতি সম্পর্কে মানুষের কেমন ঝোঁক রয়েছে, রাজনৈতিক সম্পর্কে তাদের ভাবনা চিন্তা কেমন, তারা কি ভাবেন, কি চিন্তা করেন তা। পলিটিক্যাল ওরিয়েন্টেশন অফ সিটিজেন জানার পূর্বে আমাদের কয়েকটি কথা জেনে নিতে হবে। গ্যাব্রিয়েল অ্যালমন্ড 1956 সালে কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম নামক আর্টিকেলে প্রথম পলিটিক্যাল কালচার শব্দটি ইউজ করেন বা ব্যবহার করেন। তো গ্যাব্রিয়েল অ্যালমন্ড প্রথম কিন্তু পলিটিক্যাল কালচার শব্দটি ব্যবহার করেছিলেন। পরে এটি নিয়ে তিনি কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। তিনি শুধু একাই নন, অ্যালমন্ড এবং ভার্বা তারা দুজনে মিলে পরবর্তীতে বই লিখেছিলেন, দ্য সিভিক কালচার, পলিটিক্যাল অ্যাটিটিউডস অ্যান্ড ডেমোক্রেসি ইন 5 নেশন 1963। অ্যালমন্ড এবং ভার্বা এখানে 5টি দেশের উপর রিসার্চ করেন। এই 5টি দেশ কি কি ছিল? ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, ইটালি এবং মেক্সিকো। এরা এই বইতে আলোচনা করেন যে গণতন্ত্রে স্থিরতা ও অস্থিরতা অর্থাৎ স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি কিভাবে আসছে ডেমোক্রেসিতে, এবং কিভাবে এই অস্থিরতা গণতন্ত্রে দূর করা যায় এবং সেখানকার রাজনৈতিক সংস্কৃতি কিরূপ। স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি অফ ডেমোক্রেসি অ্যান্ড পলিটিক্যাল কালচার সম্পর্কে তারা কিন্তু রিসার্চ করেন। এবার আমরা ফিরে আসি অ্যালমন্ড এবং ভার্বার পলিটিক্যাল ওরিয়েন্টেশন অফ সিটিজেনের ধারণায়, অর্থাৎ জনগণের রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে ওরিয়েন্টেশন কেমন, তাদের ঝোঁক কেমন, বা কোন কোন কম্পোনেন্টস বা উপাদানের ভিত্তিতে জনগণের মধ্যে পলিটিক্যাল কালচার ক্রিয়েট হয় বা তৈরি হয়। চলো দেখে নিই। প্রথম হচ্ছে কগনিটিভ ওরিয়েন্টেশন, দ্য নলেজ অ্যান্ড বিলিফ অ্যাবাউট দ্য পলিটিক্যাল সিস্টেম, ইটস অবজেক্ট, ইনপুট অ্যান্ড আউটপুট, অর্থাৎ মানুষের জ্ঞান তার রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে কেমন, তা হলো কগনিটিভ ওরিয়েন্টেশন। জনগণ পলিটিক্যাল সিস্টেম বা যা পলিটিক্যাল সিস্টেমে কার্য হয় বা কাজ হয় তা তারা জানেন কিনা, কোনো পলিসি বা প্রকল্প সম্বন্ধে তাদের জ্ঞান আছে কিনা, রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলছে তা জানেন কিনা, এটা হচ্ছে কগনিটিভ ওরিয়েন্টেশন। বাংলায় কগনিটিভ ওরিয়েন্টেশনকে বলা যেতে পারে জ্ঞানাত্মক অভিমুখ। এরপরে আমরা দেখব অ্যাফেক্টিভ ওরিয়েন্টেশন। এখানে কি বলা হয়? দ্য ফিলিং অফ অ্যাটাচমেন্ট, ইনভলভমেন্ট অ্যান্ড রিজেকশন টু এ পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ লোক কিভাবে রাজনৈতিক ব্যবস্থাতে অংশ নিচ্ছে, তার আগ্রহ কতটা, তা কিন্তু এটি বলে। অ্যাফেক্টিভ ওরিয়েন্টেশন এটি বলে রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থার প্রতি তাদের অনুভূতি, অনুরাগ, আগ্রহ বা আবেগ কিরূপ, এটি কিন্তু অ্যাফেক্টিভ ওরিয়েন্টেশন। বাংলা একে বলা যেতে পারে আসক্তিপূর্ণ অভিমুখ। এরপরে আমরা দেখব ইভালুয়েটিভ ওরিয়েন্টেশন। এখানে কি বলা হয়? ইট ইনভলভস ডিসিশন রিগার্ডিং দ্য পলিটিক্যাল সিস্টেম, অর্থাৎ এখানে কি বলা যেতে পারে যে হাউ দে ইভালুয়েট অর অ্যাসেস দ্য আউটকাম, পলিসিস, ডিসিশন অফ দ্য পলিটিক্যাল সিস্টেম, কিভাবে ব্যক্তিরা সরকারি সিদ্ধান্তগুলিকে বা সরকারি নীতিগুলিকে জাজ করে বা মূল্যায়ন করে, বা জনগণ সরকার সম্বন্ধে তার কাজ সম্বন্ধে কিরকম জাজমেন্ট দিচ্ছেন, তা কিন্তু ইভালুয়েটিভ ওরিয়েন্টেশনের মধ্যে পড়ে। বাংলা একে বলা যেতে পারে মূল্যায়ন ভিত্তিক অভিমুখ। তাহলে আমরা কগনিটিভ ওরিয়েন্টেশনকে বলতে পারি নলেজ, এফেক্টিভ ওরিয়েন্টেশনকে বলতে পারি ইমোশন, এবং ইভালুয়েটিভ ওরিয়েন্টেশনকে বলতে পারি জাজমেন্ট। এবার আমরা দেখে নেব টাইপস অফ পলিটিক্যাল কালচার। অ্যালমন্ড এবং ভার্বা 3 ধরনের টাইপসের কথা বলেছেন পলিটিক্যাল কালচারে। কি কি? প্রথম হচ্ছে প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার। এখানে কি বলা হয়? এখানে ব্যক্তিদের কগনিটিভ লেভেল লো থাকে, অর্থাৎ তাদের কিন্তু জ্ঞান বা নলেজ কম থাকে। তারা জানে না আইনসভা কি, ব্যক্তিরা এখানে জানে না পলিটিক্যাল সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা কি, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট কি, ফান্ডামেন্টাল রাইট কি, তারা কিন্তু এসব জানে না। ফেডারেল স্ট্রাকচার কি, এ সমস্ত বিষয় নিয়ে তাদের কিন্তু কোনো জ্ঞান নেই। এখানে ব্যক্তিবর্গরা তাদের লোকাল আইডেন্টিটি নিয়ে কিন্তু ব্যস্ত থাকে, তারা স্টেট বা সেন্ট্রাল আইডেন্টিটি নিয়ে ভাবে না। উদাহরণ হিসেবে বলা যায় ভারতের প্রত্যন্ত গ্রামে থাকা ব্যক্তিরা বা ট্রাইবাল মানুষেরা। তাহলে কি দেখা যাচ্ছে? প্যারোকিয়াল পলিটিক্যাল কালচারে মানুষের কগনিটিভ লেভেল একদমই লো থাকে। তারা নিজস্ব আইডেন্টিটি, লোকাল আইডেন্টিটি নিয়ে ব্যস্ত থাকেন। তারা দেশ, তারা স্টেট, সেন্ট্রালে কি হচ্ছে, পলিটিক্যাল সিস্টেম কি, বিভিন্ন ফান্ডামেন্টাল রাইট কি, বেসিক স্ট্রাকচার কি, এসব সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে তাদের কোনো নলেজ থাকে না। তারা রাজনীতি অংশগ্রহণ করতে চায় না। তারা নিজেদের ব্যবস্থায়, তারা নিজের গ্রামে নিজের মধ্যেই থাকতে চায়, রাজনীতি
রাজনীতিতে তাদের মাথা ব্যথা নেই, তারা ভোট প্রদান করতে চায় না, তারা পলিটিক্যাল সিস্টেমে অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে চায় না। এটা হচ্ছে প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার। এর পরের ভাগটি হলো সাবজেক্ট পলিটিক্যাল কালচার। দ্য পিপল ইন দিস টাইপ অফ পলিটিক্যাল কালচার হ্যাভ নো নলেজ অর লিটল নলেজ অ্যাবাউট দ্য ইনপুট বাট হ্যাভ দ্য ফুল নলেজ অফ দ্য আউটপুট। অর্থাৎ এখানে কিন্তু ব্যক্তিরা ইনপুট করে না, অর্থাৎ এখানে ব্যক্তিরা জানে সংবিধান কি, তাদের অধিকার কি, তাদের কর্তব্য কি, তাদের পলিটিক্যাল সিস্টেম সম্বন্ধে ওয়াকিবহাল তারা, কিন্তু তারা সরকারকে মূল্যায়ন করতে চায় না, তারা বিনা প্রতিবাদে সরকারের কর্তৃত্বকে মেনে নেয়। ব্যক্তিরা এখানে নিজেকে নাগরিক নয়, একটা সাবজেক্ট হিসাবে দেখে। সে রাজনীতি সম্পর্কে উদাসীন থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না, তারা অ্যাক্টিভ পলিটিক্সে যোগ দেয় না, তারা সরকারি সিদ্ধান্তকে বা সরকারের কোনো প্রকল্পকে প্রভাবিত করার চেষ্টা করে না। যেমন ভোট দেওয়ার হয় তাই আমরা ভোট দিচ্ছি, এমনভাবে তারা ভাবতে থাকে। অর্থাৎ এখানে সে নিজেকে নাগরিক নয়, একটা সাবজেক্ট হিসাবে দেখে। সে কিন্তু ইনপুট করে না, বাট সরকার যদি কোনো ফলাফল নিজে থেকে দেয়, কোনো প্রকল্প করে, তার সুবিধা নেয়। অর্থাৎ সেখানে কিন্তু তার কোনো ইনপুট নেই, পলিটিক্যাল সিস্টেমে অ্যাক্টিভলি কোনো ইনপুট নেই, কিন্তু সরকার যখন কোনো প্রকল্প বা সুবিধা দেন তাহলে সেটা কিন্তু তিনি নেন। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি যে এশিয়া এবং আফ্রিকার বেশ কিছু দেশে এরকম আমরা দেখতে পাই যে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট তো করে না, অ্যাক্টিভলি রাজনীতিতে কিন্তু অংশগ্রহণ করে না, পলিটিক্যাল সিস্টেমে অ্যাক্টিভলি কোনো কার্য করে না, কিন্তু সে রেজাল্ট অর্থাৎ কোনো প্রকল্পের সুবিধা কিন্তু তিনি নিচ্ছেন। এটা হচ্ছে সাবজেক্ট পলিটিক্যাল কালচার। এরপরে অ্যালমন্ড এবং ভার্বা 3 নাম্বার যে ভাগ দিয়েছেন পলিটিক্যাল কালচারে তা হলো পার্টিসিপেন্ট পলিটিক্যাল কালচার। পার্টিসিপেন্ট পলিটিক্যাল কালচার কি? এখানে নাগরিকগণ রাজনৈতিক বিষয় সম্পর্কে, পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে পরিপূর্ণভাবে কিন্তু আগ্রহী। এখানে নাগরিকগণ সক্রিয় অংশগ্রহণ করে, তারা রাজনৈতিক বিষয়ে সচেতন থাকে, তারা অধিকার ও কর্তব্য সম্বন্ধে সজাগ থাকে, নাগরিকগণ রাজনৈতিক ব্যবস্থা সংরক্ষণ করে, তারা রাজনৈতিক পরিবর্তনে উদ্যোগী হয়, তারা রাজনৈতিক ব্যবস্থার এক মূল্যায়ন ও সমালোচনা সামনে আনে, তারা আন্দোলন করে। অর্থাৎ এখানে সে পার্টিসিপেট করে অ্যাক্টিভলি। তো এটা আমরা বলতে পারি যে আমেরিকাতে, ফ্রান্সে, কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে এরকম পার্টিসিপেন্ট পলিটিক্যাল কালচার কিন্তু দেখা যায়। এখানে নাগরিকগণ সক্রিয়, সচেতন এবং তারা পলিসি সম্পর্কে সচেতন, সরকারের বিহেভিয়ার সম্পর্কে সচেতন, পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে সচেতন, অ্যাক্টিভলি পার্টিসিপেশন এখানে দেখা যায়। এবার আমরা দেখে নেই অ্যালমন্ডের 4 বেসিস অফ পলিটিক্যাল কালচার। পলিটিক্যাল কালচারের বিষয়টি আরো স্পষ্ট হবে যখন আমরা অ্যালমন্ডের 4 বেসিস অফ পলিটিক্যাল কালচার দেখব। চলো দেখে নেই 4 বেসিস অফ পলিটিক্যাল কালচার। অ্যালমন্ড বলেছেন 4 বেসিস অফ পলিটিক্যাল কালচার হলো ইনপুট, আউটপুট, সেলফ এবং সিস্টেম অ্যাজ এ হোল। এটি কি বিষয়? পলিটিক্যাল কালচার থাকে প্যারোকিয়াল, পলিটিক্যাল কালচার থাকে সাবজেক্টিভ এবং পলিটিক্যাল কালচার থাকে পার্টিসিপেন্ট। প্যারোকিয়ালে কি ইনপুট আমরা দেই, অর্থাৎ প্যারোকিয়ালে কি আমরা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করি না, তো ইনপুট হচ্ছে নো। আউটপুট কি? সরকার যে প্রকল্পগুলো নেয় সে বিষয়ে কি আমি সচেতন থাকি, সেই প্রকল্পগুলো কি আমি জানি? আউটপুট সম্বন্ধে আমার কি কোনো নলেজ আছে? না। সেলফ, আমি কি সক্রিয়ভাবে পলিটিক্সে অংশগ্রহণ করি, আমি কি সরকারকে প্রভাবিত করার চেষ্টা করি, আমি কি অ্যাওয়ার রয়েছি? না। তো সেলফের থেকেও নো। সিস্টেম অ্যাজ এ হোল তাহলে কি হলো? নো হলো। সাবজেক্টিভের ক্ষেত্রে কি দেখা যায়? সাবজেক্টিভের ক্ষেত্রে দেখা যায় ইনপুট এখানে থাকে না, অর্থাৎ সক্রিয়ভাবে পলিটিক্সে কিন্তু আমরা অংশগ্রহণ করি না, কিন্তু আউটপুট, সরকারে কি কি প্রকল্প রয়েছে এবং তার কি কি সুবিধা সেটা কিন্তু আমি অনেক সময় নিয়ে থাকি। কিন্তু সেলফ, আমি সরকারকে প্রভাবিত করার চেষ্টা করি, অ্যাক্টিভ থাকি, সচেতন সবসময় না। কিন্তু সিস্টেম অ্যাজ এ হোল, সরকার কিছু না কিছু প্রকল্প বা কোনো না কোনো সুবিধা আমাকে দিয়ে থাকেন, সেটা কিন্তু আমি গ্রহণ করি। তো সিস্টেম অ্যাজ এ হোল কিছু না কিছু আমি পাই। তো এটা হচ্ছে ইয়েস। কিন্তু পার্টিসিপেন্ট যখন হবে তখন কিন্তু এটা হবে ইনপুটও হয়, অ্যাক্টিভলি অংশগ্রহণ, আমি অ্যাওয়ার, আউটপুট সরকার কি করছে কি করছে না, সরকার খারাপ ব্যবহার করলে, সরকার দুর্নীতি করলে আমি তাকে সরিয়ে দিতে পারি। তো আউটপুটের ব্যাপারেও কিন্তু আমি সক্রিয়। সেলফ, আমি নিজে থেকে আগ্রহী সরকারকে পরিবর্তন করার জন্য, সরকারের বিভিন্ন কার্য সম্বন্ধে জানার জন্য। তো এখানে আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন রয়েছে, সেলফ এখানে এগিয়ে আসে। সিস্টেম অ্যাজ এ হোলও তাহলে হচ্ছে ইয়েস। তবে অ্যালমন্ড এবং ভার্বা শুধুমাত্র এই 3টি পলিটিক্যাল কালচারের কথাই বলেননি। অ্যালমন্ড এবং ভার্বা বলেছেন প্যারোকিয়াল, সাবজেক্টিভ, পার্টিসিপেন্ট এই 3টি হলো আইডিয়াল পলিটিক্যাল কালচার, একটি আইডিয়াল ফর্ম। যেমন অ্যারিস্টটল আইডিয়াল ফর্মের কথা বলেছিলেন, আইডিয়াল ফর্ম অফ স্টেটের কথা, তেমন অ্যালমন্ড এবং ভার্বা বলছেন এই 3টে পলিটিক্যাল কালচার, প্যারোকিয়াল, সাবজেক্ট এবং পার্টিসিপেন্ট, এই 3টি হলো আইডিয়াল ফর্ম অফ পলিটিক্যাল কালচার। কিন্তু বাস্তবে বিভিন্ন দেশগুলিতে শুধুমাত্র এই 3টি পলিটিক্যাল কালচারই দেখা যায় না। এমন কোনো দেশ নেই যেখানে শুধুমাত্র প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার
কালচার দেখা যায়, এমন কোনো দেশ নেই যেখানে শুধুমাত্র সাবজেক্টিভ পলিটিক্যাল কালচার দেখা যায়, এমন কোনো দেশও নেই যেখানে পার্টিসিপেন্ট পলিটিক্যাল কালচারই শুধুমাত্র দেখা যায়। বাস্তবে দেখা যায় বিভিন্ন দেশে এই তিনটি পলিটিক্যাল কালচারের এক মিশ্রিত রূপ বা মিক্সড পলিটিক্যাল কালচার। এই মিক্সড পলিটিক্যাল কালচার বলতে অ্যালমন্ড এবং ভার্বা কি বলেছেন তা একটু দেখে নেই। অ্যালমন্ড এবং ভার্বা তিন ধরনের মিক্সড পলিটিক্যাল কালচারের কথা বলেছেন। এক, সাবজেক্ট প্যারোকিয়াল, যেখানে সাবজেক্টের বৈশিষ্ট্য এবং প্যারোকিয়ালের বৈশিষ্ট্য মিলিত হয়। পার্টিসিপেন্ট এবং সাবজেক্ট, কোনো এক দেশে পার্টিসিপেন্ট এবং সাবজেক্ট পলিটিক্যাল কালচার কিন্তু মিশ্রিত দেখা যায় এবং কোনো দেশে প্যারোকিয়াল এবং পার্টিসিপেন্ট পলিটিক্যাল কালচার কিন্তু দেখা যায়। অর্থাৎ সাবজেক্ট প্যারোকিয়াল বলতে কি বোঝানো হয়, যে একদমই কেউ কেউ অংশগ্রহণ করছে না এবং কিছু কিছু অংশগ্রহণ করছে কোনো এক দেশে। পার্টিসিপেন্ট সাবজেক্ট বলতে পুরোপুরিভাবে অংশগ্রহণ করছে এবং কেউ কেউ অল্প অল্প অংশগ্রহণ করছে। প্যারোকিয়াল পার্টিসিপেন্ট বলতে পলিটিক্যাল সিস্টেমে একদমই অংশগ্রহণ করছে না, আবার কেউ একদম সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখা যায়। এবার আমরা দেখবো যে সিভিক কালচার তাহলে কি। অ্যালমন্ড এবং ভার্বার বইয়ের নাম সিভিক কালচার, তাহলে এই সিভিক কালচার কি? অ্যালমন্ড এবং ভার্বা বলছেন যখন কোনো একটি দেশে এই তিনটি কালচারেরই সমন্বয় দেখা যায়, অর্থাৎ কোনো একটি দেশে যখন এই তিনটি কালচারের মিশ্রিত রূপ দেখা যায় তখনই কিন্তু সিভিক কালচার হয়। অর্থাৎ প্যারোকিয়াল, সাবজেক্ট এবং পার্টিসিপেন্ট কালচার মিশ্রিত হয়ে সিভিক কালচারের জন্ম হয়। অর্থাৎ আমরা ভারতবর্ষে দেখতে পাবো সিভিক কালচার। ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামে, আদিবাসী এলাকায় আমরা প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার দেখতে পাই। অর্থাৎ জনগণ রাজনীতি সম্পর্কে ভাবে না, তাদের নিজেদের মতো তারা থাকে। স্টেট নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে, লোকসভা রাজ্যসভা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। অন্যদিকে আমরা দেখতে পাই সাবজেক্ট, অর্থাৎ এখানে জনগণ অল্প অল্প রাজনীতিতে অংশগ্রহণ করে, যখন ভোট হয় তখন তারা ভোটটা গিয়ে দিয়ে আসে, কিন্তু তারা অ্যাক্টিভলি অংশগ্রহণ করে না। আবার সরকারি প্রকল্প তারা পেতে চায়, সরকারি সুযোগ সুবিধা নেন। তো এটা হচ্ছে সাবজেক্ট পলিটিক্যাল কালচার, এটাও ভারতবর্ষে দেখা যায়। আবার অন্যদিকে পার্টিসিপেন্ট পলিটিক্যাল কালচার দেখা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ভারতবর্ষে সক্রিয়ভাবে রাজনীতি হচ্ছে। আমরা দেখতে পাই বিভিন্ন বুদ্ধিজীবী বা সিভিল সোসাইটির মানুষেরা সক্রিয়ভাবে বিভিন্ন সময় আন্দোলন করেন, কোনো ধর্ষণ মামলায় বা কোনো কিছুতে সরকারের বিরুদ্ধে যান। তো আমরা দেখতে পাই এখানে বিভিন্ন মানুষেরা কিন্তু অ্যাক্টিভলি পলিটিক্সও করছেন, রাজনৈতিক নেতা নেত্রী হচ্ছেন। তো অ্যাক্টিভ পার্টিসিপেন্ট পলিটিক্যাল কালচারও রয়েছে। তো ভারত তাহলে একটা সিভিক কালচারের দেশ। তো সিভিক কালচার কখন হবে? যখন এই তিনটি কালচারের মিশ্রিত রূপ কোনো একটি দেশে দেখা যাবে। এবার আমরা দেখবো যে ফাইনার পলিটিক্যাল কালচারের যে চারটি টাইপস বলেছেন, সেই চারটি টাইপস কি কি। প্রথম হচ্ছে ম্যাচিওর পলিটিক্যাল কালচার, যেটা ইউকে ইউএসএ তে দেখা যায়। ম্যাচিওর বলতে পরিণত রাজনৈতিক সংস্কৃতি। এখানে জনসাধারণের ব্যাপক অংশ কিন্তু রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সচেতন থাকে, তারা রাজনৈতিক ব্যবস্থার সাথে যুক্ত হয় বা যুক্ত হতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা এটি দেখতে পাই, ব্রিটেনে, সুইজারল্যান্ডে, নিউজিল্যান্ডে, আয়ারল্যান্ড, হল্যান্ড, এই সব দেশে কিন্তু এরকম রাজনৈতিক সংস্কৃতি দেখা যায়। এরপরে আমরা দেখবো হচ্ছে ডেভেলপ পলিটিক্যাল কালচার, অর্থাৎ উন্নত রাজনৈতিক সংস্কৃতি। এখানে জনসাধারণের ব্যাপকভাবে কিন্তু সংগঠিত থাকে, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনসাধারণের বড় অংশের কিন্তু সমর্থন থাকে, সংগঠিত গোষ্ঠী সমূহের উল্লেখযোগ্য তৎপরতা থাকে পলিটিক্স নিয়ে। তো এখানে পৌর যে প্রতিষ্ঠান, যে সিভিল সোসাইটি, তারা কিন্তু উন্নত হয়, রাজনৈতিক ক্ষমতা এখানে বৈধতা যুক্ত হয়, অর্থাৎ পলিটিক্সে যারা থাকেন তারা বৈধভাবে নির্বাচনের মাধ্যমে, ডেমোক্রেসির মাধ্যমে তারা আসেন। তো এটি হচ্ছে উন্নত রাজনৈতিক সংস্কৃতি। কোন কোন দেশে আমরা দেখতে পাই? ফাইনার বলছেন জাপানে, জার্মানিতে কিন্তু এরূপ হয়। এরপর ফাইনার বলছেন নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ লো পলিটিক্যাল কালচার। ফাইনার বলছেন যে এখানে জনসাধারণ রাজনৈতিকভাবে সুসংগঠিত নয়, জনগণের সংগঠন সমূহ সংকীর্ণ, দুর্বল, রাজনৈতিক কর্তৃপক্ষের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে, অর্থাৎ এখানে যে সরকার রয়েছে তিনি কি স্বচ্ছভাবে ভোটের দ্বারা এসছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে, সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে, রাষ্ট্রের স্থায়িত্ব সুনিশ্চিত নয়। তো এটা হচ্ছে লো পলিটিক্যাল কালচার। তুর্কি, আর্জেন্টিনা, স্পেন, ইজিপ্ট, সিরিয়া, ইরান, এইসব দেশের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে লো পলিটিক্যাল কালচার বা নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি। এরপর হচ্ছে অতি নিম্নমানের, মানে মিনিমাল পলিটিক্যাল কালচার, অতি নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি। ফাইনার বলছেন যে অতি নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি তখন হবে যখন গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে না, অর্থাৎ আধিপত্য থাকবে, মানে যেই সব দেশগুলো অগণতান্ত্রিক, প্যারাগুয়ে, হাইতি, কঙ্গো প্রভৃতি দেশকে ফাইনার বলছেন যে এখানে মিনিমাল পলিটিক্যাল কালচার থাকে বা অতি নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি থাকে। এবার আমরা দেখে নেই লিসপার্ট যে টু টাইপ অফ পলিটিক্যাল কালচার বলছেন তা কি কি। লিসপার্ট প্যাটার্ন অফ ডেমোক্রেসি গভর্নমেন্ট ফর্মস অ্যান্ড পারফরমেন্স ইন 36 কান্ট্রিজ 1999, এই বইতে লিসপার্ট দুই ধরনের পলিটিক্যাল কালচারের কথা বলেছেন। একটি হচ্ছে হোমোজিনিয়াস পলিটিক্যাল কালচার, একটি হচ্ছে হেট্রো
হেটেরোজেনিয়াস। এটি নিয়ে আমি বিস্তারিত বললাম না, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। যদি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে চাও, তবে আমি নেটসেটের যে কোচিং করাই বা MA BA এর যে কোচিং করাই, তাতে তোমরা যুক্ত হতে পারো। এই নাম্বারে ফোন করে তোমরা MA BA এবং নেটসেটের কোচিংয়ে ভর্তি হতে পারো। চলো এবার আমরা দেখে নেই রিলেভেন্স অফ পলিটিক্যাল কালচার। রাজনৈতিক সংস্কৃতি কোনো দেশের জনসাধারণের রাজনৈতিক সচেতনতার মান অনুধাবনে সাহায্য করে। কোনো দেশের রাজনৈতিক সংস্কৃতি সেই দেশের রাজনৈতিক বিকাশের ধরনকে প্রভাবিত করে। রাজনৈতিক সংস্কৃতি দেশের অধিবাসীদের রাজনৈতিক আচরণের ঝোঁক বা প্রবণতা সম্পর্কে কিন্তু একটি ইঙ্গিত দেয়। রাজনৈতিক সংস্কৃতি মানব চরিত্রের ডাইভার্সিটি বুঝতে সাহায্য করে। রাজনীতির কিভাবে ব্যক্তিগত স্তর থেকে সামাজিক স্তরে উত্তরণ ঘটছে তা জানার জন্য রাজনৈতিক সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা জানবো অ্যালমন্ড এবং ভার্বার স্লিপিং ডগ থিওরি সম্পর্কে। অ্যালমন্ড এবং ভার্বা আমেরিকার কনটেক্সটে স্লিপিং ডগ থিওরিটি দিয়েছেন। তিনি বলছেন যে এটি হচ্ছে পার্টিসিপেটিং এবং প্যারোকিয়াল পলিটিক্যাল কালচারের মিক্স। অর্থাৎ আমেরিকাতে জনগণ সবসময় রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, বা সবসময় তার কাজকর্ম ফেলে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে কিন্তু অংশগ্রহণ করে না। তারা তখনই রাজনীতিতে অংশগ্রহণ করবে যখন সরকার দুর্নীতি করবে, সরকার বিপথে যাবে, জনস্বাধীনতা ব্যাহত হবে। অর্থাৎ আমেরিকানবাসীর রাজনৈতিক অংশগ্রহণ এক ঘুমন্ত কুকুরের মতোই। ঘুমন্ত কুকুর কিন্তু তখনই জেগে ওঠে যখন কোনো খারাপ ঘটনা ঘটার থাকে, যখন বাড়িতে চোর বা ডাকাত আসে, যখন কোনো সমস্যা হয় মালিকের, তখনই জেগে ওঠে। তেমনি আমেরিকার মানুষ তার নিজের কাজে ব্যস্ত, সে তার মতো জীবন উপভোগ করে, কিন্তু তখনই সে রাজনীতিতে অংশগ্রহণ করবে, সরকার সম্বন্ধে সচেতন দৃষ্টি রাখবে যখন তার স্বাধীনতা ব্যাহত হবে, যখন দুর্নীতি আসবে, যখন কোনো সমস্যা আসবে। এটি হচ্ছে স্লিপিং ডগ থিওরি। যদি ভিডিও ভালো লাগে, একটুও কাজে আসে, তবে আমাকে সাপোর্ট করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে আর অবশ্যই চ্যানেল শেয়ার করবে। ধন্যবাদ।